নমস্কার বন্ধুরা, এখন আমরা জানব ফ্যাক্টরস অ্যাফেক্টিং পারমিয়াবিলিটিকে কোন কোন ফ্যাক্টরস আছে যেগুলো এফেক্ট করতে পারে, বা পারমিয়াবিলিটি কোন কোন টার্ম সয়েল মেকানিক্স বা সয়েল হাইড্রোলিক্সের কোন কোন টার্মের উপরে ডিপেন্ড করছে। এবার এই জিনিসটা জানার আগে আমাদের জানতে হবে পয়সোলিস ফর্মুলাটা কি, পয়সোলিস লটা কি। সেই লটা হচ্ছে গিয়ে আমরা যে ডিসচার্জ ইকুয়াল টু জেনেছি যে কিউ ইকুয়াল টু কে আই এ, উনি যে ফর্মুলাটা এর পরিবর্তে আমাদের দিয়েছে সেটা হলো গিয়ে সিএস ইন্টু গামা ডব্লিউ ইন্টু আর এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ইটা ইন্টু এই আই ইন্টু এ ভি। ঠিক আছে, এখানে এটা একটা কনস্ট্যান্ট, এটা সিপেস কনস্ট্যান্ট, এটা গামা ডব্লিউ, যেহেতু ফ্লুইডটা ওয়াটার তাই ওর ইউনিট ওয়েট এটা। আর এটা হলো গিয়ে এই আগের পর্বে আমরা যেটা জেনেছি হাইড্রোলিক মিন রেডিয়াস, এটা হচ্ছে কি সেই হাইড্রোলিক মিন রেডিয়াস তার স্কোয়ার ডিভাইডেড বাই ইটা, ভিসকোসিটি ইন্টু আই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইন্টু এভি, এটা হচ্ছে গিয়ে এরিয়া অফ ভয়েড। ঠিক আছে, আমরা যদি কোনো একটা এরকম সয়েল স্যাম্পেল নিই, তার ভেতরকার যে ভয়েডগুলো থাকে সেই ভয়েডগুলোর যে এরিয়া, কোনো একটা স্লাইস যদি কেটে নিই ওই স্যাম্পেলটা থেকে, তাহলে তার যে এরিয়াগুলো পাই সেই এরিয়াগুলোই হচ্ছে গিয়ে এই ভয়েডের এরিয়া। ঠিক আছে, তো এইবার এখান থেকে আমরা দেখুন একটা জিনিস জানতে পারি যে এই যে আমার ডিসচার্জ রেট, এই ডিসচার্জ রেটটা কার কার সাথে সম্পর্কিত, এই পয়সোলিসের ইকুয়েশন থেকে ফ্লুইডের ইউনিট ওয়েটের উপরে সরাসরি সম্পর্কিত, সমানুপাতিক, হাইড্রোলিক মিন রেডিয়াসের স্কোয়ার বর্গের সাথে সম্পর্কিত, ভিসকোসিটির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ভয়েডের এরিয়া এর যে অ্যাভারেজ এরিয়া এটা এই এরিয়ার সাথে সমানুপাতিকভাবে সম্পর্কিত। ঠিক আছে, এইবার দেখুন এইখানে আমরা এই যে এরিয়া অফ ভলিউম পেলাম, এর এরিয়া অফ ভয়েড পেলাম, এই এরিয়া অফ ভয়েড ডিভাইডেড বাই যদি টোটাল এরিয়া করি, এই টোটাল এরিয়াটা যদি করি টোটাল এরিয়া, এবং তার সাথে যদি এল উপরে ইন্টু এল নিচে গুণ করি, মানে এটা যদি অনেক লম্বায় হতো, এটা তো একটা স্লাইস কাটা, একটা সেকশন কাটা সরি, সেইটা যদি লম্বাই এল হতো তাহলে এল দিয়ে গুণ করলে এটা হয়ে যেত ভয়েডের ভলিউম ডিভাইডেড বাই এটা হচ্ছে গিয়ে টোটাল ভলিউম, আর এইটাই গল্পটা আমরা লিখতে পারতাম এন। তাহলে এখান থেকে দেখুন আমরা লিখতে পারি এই যে অ্যাকচুয়ালি এ ভি এইটুকু থেকে ইকুয়াল টু এন ইন্টু এ, আর এন হলো গিয়ে পোরোসিটি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এই রকম লিখতে পারি, এরকম লিখতে পারি সিএস ইন্টু গামা ডব্লিউ ইন্টু, আচ্ছা আর এইচ স্কোয়ারের যে ফর্মুলাটা সেটাও আমি লিখে দিচ্ছি। আর এইচ ইকুয়াল টু আমরা জেনেছিলাম ডি এস বাই 6 ইন্টু ই ছিল ইন্টু ই। ঠিক আছে, আর এন ইকুয়াল টু যেটা এনটা জানলাম, ঠিক আছে পোরোসিটি, কিন্তু পোরোসিটির সাথে ভয়েড রেশিওর একটা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে ই বাই 1 + ই, এটাও আমরা জানি, আমার আগের পর্ব যদি দেখে থাকেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টর যেগুলো আছে এগুলো যদি আমি একটু অদল বদল করি তাহলে কি দাঁড়ায় আসে, দেখুন গামা ডব্লিউ লিখলাম, আর এইচ স্কোয়ারের জায়গায় যদি ই ইন্টু ডিএস স্কোয়ার বাই 6 স্কোয়ার লিখি তাহলে কি হয়, এটাকে লিখলাম ডিএস স্কোয়ার ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার মানে 36, এখানে লিখে দিলাম। তারপরে আমার আসছে ইন্টু আই
তারপরে আসছে ইন্টু এ ভির জায়গায় আমি লিখব এন ইন্টু এ, ঠিক আছে, এন ইন্টু এ, ঠিক আছে। এটা হলো গিয়ে টোটাল আমার ডিসচার্জ এরিয়া, এটা হলো গিয়ে ডিসচার্জ এরিয়া। তাহলে এইখানে আমার কিউ যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেইটা হলো গিয়ে এই CS/36, এটাকে লিখব সি, ঠিক আছে, ইন্টু গামা ডব্লিউ ইন্টু এটা লিখতে পারি DS² ইন্টু এখানে এন এর মান যদি E/1 + E লিখি তাহলে এটা E স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে E³/1 + E, ঠিক আছে, ইন্টু IA। এবার দেখুন বন্ধুরা, এই IA পার্টটুকু যদি আমি আলাদাভাবে রাখি আর এই পার্টটুকুকে যদি আমি আলাদা রাখি তাহলে এইটা কি বলছে, এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু বলছে কে, ঠিক আছে। কিন্তু এই কেটা আমরা দেখছি যে সি ইন্টু গামা ডব্লিউ ইন্টু DS² ইন্টু E³/1 + E, ঠিক আছে। যেখানে অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে পারমিয়েবিলিটি কোএফিসিয়েন্ট সেইটা কোনো ফ্লুইডের প্রপার্টির সাথে সম্পর্কিত থাকতে পারে না। তো এইটাকে নিয়ে আমি একটু পরে মানে কথা বলবো। এখন জানবো যে এই যে পারমিয়েবিলিটিটা পেলাম এটা কার কার সাথে সম্পর্কিত বা কোন কোন ফ্যাক্টরের সাথে এর এফেক্ট বা কানেকশান আছে, ঠিক আছে। দেখুন পুরোটা এখন মুছে দিয়ে আমার যে অ্যাকচুয়াল গোল সেইটা আমি এখন দেখাবো। তাহলে দেখুন এখানে 1 নম্বর কে প্রপোর্শনাল টু গামা ডব্লিউ, গামা ডব্লিউ মানে ইউনিট ওয়েট অফ ফ্লুইড দিলাম, ব্র্যাকেটে ওয়াটার দিয়ে দিলাম। এগুলো কিন্তু MCQতে আসে, ঠিক আছে। 2 নম্বর কে প্রপোর্শনাল টু যে সয়েলের সলিডের সাইজ, তাহলে সয়েল সলিড পার্টিকেল সাইজ এর সাথে সমানুপাতিক সম্পর্কিত। 3 নম্বর অ্যাকচুয়ালি এই যে টার্মটুকু আছে এটা E³, এই যে টার্মটুকু এটাকে যদি আমরা দেখি যে E³/1 + E, ওপরের ফাংশানটা কিসের ফাংশন, এটা ফাংশন অফ E, নিচের ফাংশনটা কিসের ফাংশন 1 + E, এটাও ফাংশন অফ E, আর এটা ফাংশন অফ E³ ছিল, E³ তাহলে অ্যাকচুয়ালি এটা টোটালটা মিলে যেটা হয় ফাংশন অফ E² হয়, ফাংশন অফ E³ ডিভাইডেড বাই ফাংশন E অ্যাকচুয়ালি ফাংশন অফ E² হয়ে যাচ্ছে। তাহলে কে প্রপোর্শনাল টু E² বা ভয়েড রেশিও স্কোয়ার, ঠিক আছে। তো এই কয়টা টার্মের উপরে অ্যাকচুয়ালি আমাদের এই পারমিয়েবিলিটিটা ডিপেন্ড করছে। কিন্তু আমাদের যেটা আমি একটু আগে বললাম যে আমাদের প্রকৃত যে থিঙ্কিং বা ফিলিংস পারমিয়েবিলিটি সম্পর্কে সেটা অনলি বা অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন আওয়ার অনলি সয়েলের প্রপার্টির উপরে, ঠিক আছে, সয়েলের প্রপার্টি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে কে, এই পারমিয়েবিলিটিটা আমার ডিপেন্ড করছে ইউনিট ওয়েট অফ ফ্লুইড। কিন্তু পারমিয়েবিলিটি কখনো ফ্লুইড যে ধরনেরই হোক না কেন তার উপরে ডিপেন্ড করবে না। পারমিয়েবিলিটি অনলি ডিপেন্ড করবে সয়েলের পোরের ওপরে, ঠিক আছে, সয়েলের কতটা পোরাস, সয়েলের স্ট্রাকচারের ওপরে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আমাদের একটু লিখে নেওয়া দরকার। 4 নম্বর কে ডিপেন্ডস সয়েল স্ট্রাকচারের উপরে, ঠিক আছে। কীরকম সয়েলটা আমাদের ডিফর্মড সয়েল নাকি আনডিফর্মড সয়েল,
ঠিক আছে। যদি ডিফর্ম সয়েল হয় তাহলে ওর ভয়েডের পরিমাণ বেশি হবে, ওর ভেতরে এয়ার থাকবে, ওর পারমিয়েবিলিটি তাহলে একরকম হবে, অন্যরকম হবে। আর যদি ওটা ডিফর্ম না হয়, ঠিক আছে, তাহলে ওটার ক্ষেত্রে ওর নিজস্ব একদম সলিড প্রপার্টি, ওর যে সলিডের সেই প্রপার্টি অনুযায়ী ওর যে পারমিয়েবিলিটি সেটা হবে, মানে সয়েলের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, কী ধরনের স্ট্রাকচার সেটা, মানে লুজ সয়েল নাকি ডেন্স সয়েল, এটার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। আর 5 নম্বর, কে ডিপেন্ডস অ্যাডসর্বড ওয়াটার। অ্যাডসর্বড ওয়াটারের উপরে ডিপেন্ড করবে, কারণ কি সয়েলের পার্টিকুলার গায়ে অ্যাডসর্ব ওয়াটারগুলো লেগে থাকে। যদি সয়েলটা আপনার ফুললি ড্রাই না হয় তাহলে অ্যাডসর্ব ওয়াটারগুলো কী করবে, ওর ভেতরকার পোর যেগুলো থাকবে সেই পোরের ভেতরের যে পোরের এরিয়া সেই এরিয়াটাকে কমিয়ে দেবে। কমিয়ে দিলে আমাদের অ্যাকচুয়াল যে সিপেজ ভেলোসিটি সেটা আমরা পাবো না, অ্যাকচুয়াল পারমিয়েবিলিটিও আমরা তাহলে আর পাবো না, ঠিক আছে। তো অ্যাডসর্ব ওয়াটারের উপরে ডিপেন্ড করছে। তাহলে এই 5টা পয়েন্টের উপরে আপনার ডিপেন্ড করছে, যেটা আপনার মাথায় ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে। এইবার আমি আসব ওই পয়েন্টটায় যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাবসলিউট পারমিয়েবিলিটি কী। তাহলে বন্ধুরা, আমার এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে দেখুন এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুই আমার একমাত্র ফ্লুইডের প্রপার্টিকে বহন করছে, এই পার্টটুকু, ঠিক আছে। এইবার আমরা যদি কে, এইটা হলো গিয়ে আমার, তাহলে ক্যাপিটাল কে ইকুয়াল টু গামা ডব্লিউ বাই ইটা ইন্টু কে এ, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা লিখে দেব কে ইকুয়াল টু গামা ডব্লিউ বাই ইটা ইন্টু কে অ্যাবসলিউট ইকুয়াল টু সি ইন্টু গামা ডব্লিউ বাই ইটা ইন্টু ডিএস স্কোয়ার ইন্টু ই কিউব বাই 1 প্লাস ই। তাহলে এখানে গামা ডব্লিউ কেটে গেল, ইটা কেটে গেল, আমার থাকলো কে এ ইকুয়াল টু সি ইন্টু ডিএস স্কোয়ার ইন্টু ই কিউব বাই 1 প্লাস ই। এইটা হলো গিয়ে আমাদের অ্যাবসলিউট পারমিয়েবিলিটি, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট পারমিয়েবিলিটিকে আমরা ফ্লুইডের ক্ষেত্রে লিখব এটা, আর সয়েলের ক্ষেত্রে লিখব সি ইন্টু ডিএস স্কোয়ার ইন্টু ই কিউব বাই 1 প্লাস ই। এটা লিখব আমরা সয়েলের ক্ষেত্রে। তাহলে অ্যাবসলিউট পারমিয়েবিলিটি এই যে টার্মটা যদি ফ্লুইডের ক্ষেত্রে আমাদের এমসিকিউতে আসে তাহলে ডিপেন্ডস করছে ইটার সাথে আর গামা ডব্লিউর সাথে, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে কি ন্যাচারাল পারমিয়েবিলিটি। আর যদি সয়েলের ক্ষেত্রে বলে তাহলে সয়েলের ক্ষেত্রে সেটা সলিডের পার্টিকেল সাইজের উপরে ডিপেন্ড করছে আর ভয়েডের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, একমাত্র। তাহলে অ্যাবসলিউট পারমিয়েবিলিটি 1 নম্বর ডিপেন্ড করছে প্রপোর্শনাল টু ডিএস স্কোয়ার, আর 2 নম্বর কে এ প্রপোর্শনাল টু ই স্কোয়ার। এটাকে ই কিউব বাই 1 প্লাস ই, এটাকে যদি ফাংশন আকারে আমি ভাঙি তাহলে ই স্কোয়ার আকারে এখানে ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে এই হলো কি অ্যাবসলিউট পারমিয়েবিলিটির ধারণা। এইবার আমরা পারমিয়েবিলিটি সম্পর্কে আরও 3টে ফর্মুলা আমরা জানবো। একটা হলো গিয়ে জ্যাকিস ফর্মুলা, একটা অ্যালেন হেজেন ফর্মুলা, একটা হলো গিয়ে তারজাগিস ফর্মুলা। তো 1 নম্বর জ্যাকিস ফর্মুলা, 2 নম্বর অ্যালেন হেজেন ফর্মুলা, ঠিক আছে। আর 3 নম্বর তারজাগিস ফর্মুলা, ঠিক আছে। জ্যাকিস ফর্মুলা যেটা বলছে সেটা ইকুয়াল টু কে ইকুয়াল টু 100
ইন্টু ডি এম স্কোয়ার, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে ডিএমটা গ্রেটেস্ট সাইজ অফ পার্টিকেল। আর অ্যালেন হেজেন বলছে কে ইকুয়াল টু সি ইন্টু ডি 10 স্কোয়ার, যেখানে এই D10 হলো গিয়ে আমরা যে লক শিট করেছিলাম তাতে পার্টিকেল গ্রেন সাইজের যে একটা কার্ভ বানিয়েছিলাম সেখান থেকে আমরা যে D10 পেয়েছিলাম, যেটা কিনা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে, এটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে, বা এফেক্টিভ সাইজ, এটা সেন্টিমিটারে হতে হবে আর এটাও সেন্টিমিটারে হতে হবে, ঠিক আছে। আর এই সি এর ভ্যালু যদি এটা সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 100, ওকে, 100 হবে যদি D10 সেন্টিমিটারে হয়। আর টারজাগিজের ফর্মুলাটা কি? টারজাগিজের ফর্মুলাটা কে 200 ইন্টু DE স্কোয়ার ই স্কোয়ার, কে ইন্টু 200 ইন্টু DE স্কোয়ার ইন্টু ই স্কোয়ার, ঠিক আছে। এটাও আমাদের এফেক্টিভ সাইজ আর এটা আমাদের ওই সয়েল স্যাম্পেলের ভয়েড রেশিও। তো মোটামুটি এই তিনটে ফর্মুলা আমাদের এমসিকিউতে আসে। মোটামুটি আমাদের আজকে পারমিএবিলিটি সম্পর্কে যে ধারণা এবং কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে এটা জানার মূল বিষয় ছিল, সেইটা জেনেও আমরা অতিরিক্ত অনেক কিছুই জেনেছি। তো আশা করি সকলেরই ভালো লেগেছে এবং বুঝতেও পেরেছেন। যদি আপনাদের ফ্রেন্ড যারা আছে সার্কেলে, আপনার আরও বন্ধুবান্ধব সকলকে এই ভিডিওগুলো আমার ছড়িয়ে দিতে চান তাহলে ছড়িয়ে দিতে পারেন, লাইক করুন, শেয়ার করে দিন এভাবে, আর বেল আইকনে ক্লিক করে রাখুন যে এই ভিডিওগুলো যত আমি আপডেট দেবো তত আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাওয়ার জন্য। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন যাতে করে আরও ভিডিও আপনারা এখন থেকে পেতে পারেন। আর আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, আশা করি সকলের উপকার হবে। নমস্কার।